নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, কিন্তু আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। সত্যিই কি উৎসবে ফিরতে পারবেন মানুষ? সেই মানসিকতা আমাদের আছে? কারণ জাস্ট 1 মাস হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস হলো। 1 মাস তো হলো, কিন্তু আমরা বলছি জাস্ট 1 মাস হলো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বিজেপি নেতা, তমলুকের সাংসদ। কথা বলবো স্যারের সাথে। স্যার, উৎসবে ফিরতে পারবেন? মুখ্যমন্ত্রী আহ্বান করছেন উৎসবে ফেরার জন্য। মুখ্যমন্ত্রী কাকে আহ্বান করছেন? মিতার বাবা মাকে আহ্বান করছেন, যে মৃতদেহটি তিনি নিজে নির্দেশ দিয়ে দ্রুত জ্বালিয়ে দিয়েছেন সব প্রমাণ নষ্ট করার জন্য। সেই বাবা মাকে বলছেন, নাকি পশ্চিমবঙ্গের অন্যান্য মানুষকে বলছেন? কাকে বলছেন উৎসবে ফিরে আসুন? তিনি কি জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ এই মেয়েটির মৃত্যুকে, এই মেয়েটির হত্যাকে, এই মেয়েটির ধর্ষণকে নিজের পারিবারিক ক্ষতি বলে ধরে নিয়েছে, গ্রহণ করেছে পারিবারিক ক্ষতি হিসেবে। সেই জন্য তারা সারা রাত জাগছে, বিভিন্ন সময় রাতের পর রাত জাগছে, প্রতিদিন মিটিং মিছিল। আপনার আসন কাঁপছে থরথর করে, আপনি বলছেন উৎসবে ফেরো। নির্লজ্জ এক মানুষ এই মমতা ব্যানার্জি। উনি বলছেন যে এই যে আপনি বলছেন মানুষ রাত দখল করছে, রাত দখলেও তো পুলিশ প্রোটেকশন দিতে হচ্ছে। এত রাত দখল হচ্ছে, সাধারণ মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে রাত দখলে। সাধারণ মানুষ রাত দখলে বিরক্ত হয়ে যাচ্ছে? উনি হয়তো বিরক্ত হচ্ছেন, ওনার হয়তো ভয়ে পা কাঁপছে। আমি কোনো সাধারণ মানুষকে দেখিনি যে রাত দখলে বিরক্ত হচ্ছে। বরং আমি এমন মানুষকে দেখেছি যে রাস্তা আটকে আছে মিছিল যাচ্ছে বলে তারা হাসি মুখে গাড়ির ভেতর বসে আছেন। কেউ কেউ গাড়ির ভেতর থেকে সমর্থন জানাচ্ছেন। তিনি জানেন না, তিনি আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের মনের খোঁজ রাখেন না। একদিন হয়তো রাখতেন যখন বিরোধী নেত্রী ছিলেন, আজকে রাখেন না, আজকে জানেন না। অত্যন্ত অসৎ একজন মানুষে পরিণত হয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন যে ইতিমধ্যে অনেক তো হলো, 1 মাস তো হলো, এই যে সামনে পুজো আছে সেই জন্যই তিনি বলছেন। অনেক তো হলো মানে কি? অনেক তো হলো? কিছুই তো হয়নি, কিছুই তো হয়নি। আপনাকে এখনো টেনে নামানো যায়নি। আপনার দ্বারা চালিত যে সরকার, সেই সরকারের পদত্যাগ চাই আমি, সেটা এখনো হয়নি। আপনার সরে যাওয়া দরকার বলে পশ্চিমবঙ্গের মানুষ মনে করে, সেটা এখনো হয়নি। কি অনেক হয়েছে? কোন সব তথ্য আপনি নষ্ট করেছেন। সব যে যে ভাইটাল প্রমাণ, যেগুলো প্রধান প্রমাণ, যেগুলো সেগুলো সব আপনি নষ্ট করেছেন। আপনার নির্দেশে নষ্ট করা হয়েছে, দাঁড়িয়ে থেকে আপনার পুলিশ করেছে। না হলে পরের দিন সকালবেলায় আবার ওই পাশের ঘরের দেয়াল ভাঙা হলো। আপনি কি ভাবছেন মানুষকে এত বোকা? রেস্টরুম, তক্ষুনি রেস্টরুম তৈরি হয়ে যাবে, দেয়াল ভাঙতে হলো তক্ষুনি? সেই দেয়ালেই হয়তো রক্ত মাখা হাতের ছাপ ছিল, কে বলতে পারে? এইসব বাজে ভাঁওতাবাজি কথাগুলো রাখতে বলুন ওনাকে। চেয়ারের সম্মান উনি রক্ষা করেছেন? যদি চেয়ারের সম্মান উনি প্রকৃতই রক্ষা করতেন, তাহলে মানুষ আজকে এভাবে পথে নেমে পড়তো না ওনার বিরুদ্ধে। মানুষ এত বোকা নয়। প্রতিটি মানুষ উপার্জন করে, বুদ্ধি খাটিয়ে উপার্জন করে, তারপর সে খেতে পায়। তারা কোনোদিন কিছু বলে না, চুপচাপ থাকে, শান্তিতে থাকতে চায়। সেই জন্যে তার মানে এই নয় যে মানুষ বোকা, মানুষ কিছু বোঝে না। মানুষ সব বুঝেছে। বাংলার নামে কুৎসা করার মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করা দুটো আলাদা জিনিস। মুখ্যমন্ত্রী মানে তো বাংলা নন। মুখ্যমন্ত্রী মানে তিনি একটা দলের হয়ে দাঁড়িয়ে, দল বেশি সিট পেয়েছে, তিনি তাদের নেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমরা তো মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে মানছিই না। হাত পশ্চিমবঙ্গের মানুষই মানছে না। আপনাকে তো বারবার বলা হচ্ছে যে আপনি পদত্যাগ করুন। আমি তো আজকে বলছি আপনার পুরো সম্পূর্ণ মন্ত্রিসভা সহ পদত্যাগ করে চলে যান। এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক কিছুদিনের জন্য, তারপর একটা নতুন ইলেকশন হোক। তাতে আপনি যদি আসতে পারেন আসবেন। এখানে বাংলাদেশ হবে না, বাংলাদেশ বাংলাদেশেই হবে। এটাও একটা বাংলা, উনি যেন মনে রাখেন। এবং এটাই একটা বাংলা যেখানে বাংলার মাটি, বাংলার জল লেখা হয়েছিল, যেখানে পরস্পরের হাতে রাখি বন্ধনের উৎসব হয়েছিল। এই বাংলাকে উনি অবহেলা করতে পারেন না। উনি শুধু এই বাংলাকে ভোট পাওয়ার একটা জায়গা বলে মনে করেন। মুখ্যমন্ত্রী বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ
বাংলার খেয়ে করে সবকিছু করে তারা বিদেশে গেছে, তারা আমাদের কাছে কুৎসা করছে। বিদেশে মানুষরা, স্বদেশে মানুষরা বাঙালির যে পরিমাণ নিন্দে হচ্ছে, টিকতে পারছে না, অপমানিত হচ্ছে প্রতি পদে। তো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, তো কি এমন অপরাধ হয়েছে? আপনি দেখবেন না সে হোয়াটসঅ্যাপ গ্রুপ। বাংলায় খেয়েছে পড়েছে, আবার বাংলায় খেয়েছে পড়েছে। আপনার খাদ্য খেয়েছে নাকি? আপনার বালুর খাদ্য খেয়েছে নাকি? ওই যে বালু না কি নাম, ওই ছেলেটি আটকে আছে, আপনার খাদ্যমন্ত্রী, তার খাদ্য খেয়েছে নাকি? তারা তাদের পরিবারের পয়সায় লালিত পালিত হয়েছে, হয়ে পড়াশোনা করে বিদেশ গেছে। আপনি পশ্চিমবঙ্গে কিছুই রাখতে পারেননি, পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন, সেই জন্য তারা বাইরে যেতে বাধ্য হয়েছেন। তাদের কি স্বদেশের প্রতি মায়া মমতা টান কিছু কম আছে নাকি আপনাদের চেয়ে? উনি বলছেন টালা থানার ওসিকে কেন 4টে হসপিটাল ভর্তি নিল না, পুলিশ কি অ্যাকশন নিয়েছে তাদের বিরুদ্ধে? কেন ভর্তি নেবে না? দোষী হলে কি তাকে ভর্তি নেওয়া যায় না? তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে কার্যত। নিশ্চয়ই কোনো গন্ডগোল বুঝেছে, নিশ্চয়ই কোনো মিথ্যা কিছু আছে, রহস্য কিছু আছে, যে কারণে নেয়নি। নাহলে বেসরকারি হসপিটাল কেন নেবে না? তারা তো গলা কাটার জায়গা। বেসরকারি হসপিটালগুলো তো মানুষকে ধরে ধরে গলা কাটে। কচু পোড়া করবেন, কারোর বিরুদ্ধে উনি অ্যাকশন নেবার কোনো ক্ষমতাই নেই, কারো বিরুদ্ধে কোনো ক্ষমতা নেই। আপনাদের মধ্যে আড়ালে কানে কানে ফিসফিস করে কি কথা হলো না হলো সে পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় না। পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় আপনার বিনীত গোয়েল গেছে, আপনি গেছেন, এবং নতুন নির্বাচনের পরিস্থিতি পশ্চিমবঙ্গে উদ্ভব হয়েছে এবং নতুন নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি শাসনে। এইটাই পশ্চিমবঙ্গ চায়। যত বাজে কথা, কে মানসিক ভাবে ওনাকে বিপর্যস্ত করবে? উনি যদি বিপর্যস্ত হন, নিজের দোষে বিপর্যস্ত হচ্ছেন। ওনার ভাইপোর কারণে হয়তো বিপর্যস্ত হচ্ছেন। দেখুন, ওনার ভাইপো যাকে উনি নিজের সন্তানের মতো ভালোবাসেন, সে তার বিরোধিতা করছে। তার একটা বিরাট দল ওনার বিরোধিতা করছে। উনি তাতেই হয়তো খুব রুষ্ট হয়েছেন, খুব কেঁপে যাচ্ছেন, সেই জন্য এসব বলছেন। মুখ্যমন্ত্রী বলছেন ইতিমধ্যেই যে আপনারা যে কথাটা বলছেন, ইতিমধ্যেই বলছে কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু নিয়ে একটা চক্রান্ত করছে, এই যে সমস্ত যে ব্যাপারটা আরজি করের পুরো কাণ্ডটা। এই চক্রান্তের ভূত তিনি দেখছেন, তার কারণ মানুষ বেরিয়ে এসেছে এবং সেগুলো সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল মিটিং মিছিল হচ্ছে, রাত দখল হচ্ছে, অ্যাপলিটিক্যাল। তিনি বুঝে গেছেন যে তার দলের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে প্রতিটা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় সারা রাত দখল করে বসেছিলেন, রাত দখল করেছিলেন, তিনি তাতে ভয় পাননি ভাবছেন? ভয়তে থরথর করে কাঁপছেন। তার শাসনের অবসান ঘটেছে, এখন জোর করে আঁকড়ে বসে আছেন। তিনি ভয় পান, তিনি তো সুর চড়ান। উনি ভয় পেয়েছেন বলেই তো সুর চড়াচ্ছেন। অনেক লোক জানেন তো, ভূতে যারা ভয় পায় খুব, তারা যখন ফাঁকা ঘরে থাকে, কোনো একটা হঠাৎ নতুন বাড়িতে গেল বা কোনো বাড়িতে ফাঁকা ঘর, দেখবেন চিৎকার করে গান গায়। এই হচ্ছে সেই রকম আর্তনাদ। কালকে রীতিমতো দেখা গেল সুপ্রিম কোর্টে তার পরিবারকে, মুখ্যমন্ত্রী আরো একটা জিনিস চ্যালেঞ্জ করেছে, নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ দিয়েছে মুখ্যমন্ত্রী, যে টাকার কথা কোথায় বলা হয়েছে আমাকে দেখান। কি দেখাবে? টাকার কথা বলেছেন? টাকার আপনি নিজেই তো স্বীকার করেছেন। তা আপনি নিজেই তো স্বীকার করেছেন, যে জিনিস অ্যাডমিট করা হয়েছে তার তো প্রমাণ না দিলেও চলে। আপনি তো বলেছেন 10 লক্ষ টাকা আমি দিতে পারি, কেন হঠাৎ কথা বলতে গেলেন কেন? একটি ডাক্তারি পড়ুয়া মেয়ে মারা গেছে, তার পরিবার শোকগ্রস্ত, একমাত্র মেয়ে বাড়ির, তাকে আপনি বলছেন 10 লক্ষ টাকা দিতে পারি? কেন? এই মৃতদেহের দাম আপনি ধার্য করেছেন 10 লক্ষ টাকা। আপনার ভাইপোকে দিন গিয়ে, সে কোনো জিনিস নেই যেটা খায় না, যান ওই 10 লক্ষ টাকার ভাইপোকে দিন। কালকে দেখা গেল নির্যাতিতার পরিবারকে এই যে টাকার অফার, সেটাও নির্যাতিতার আইনজীবী তুলে ধরলেন সুপ্রিম কোর্টে, কিন্তু সেটা নিয়ে কোন রকম মন্তব্য আমরা সুপ্রিম কোর্টে শুনতে পেলাম না। এটার কারণ হচ্ছে, অনেক সময় আমি যেহেতু কিছুদিন বিচারপতি ছিলাম এবং যেহেতু বহুদিন হাইকোর্টে ওকালতি করেছি, অনেক সময় জজেরা যে জিনিসটা তারা গ্রহণ করে নিচ্ছেন বা যে জিনিসটা নিয়ে তক্ষুনি ডিসপিউটে ঢুকতে চাইছেন না,
সেই পক্ষের আইনজীবীকে বলার সুযোগ দেন না যে তোমার ব্যাপারটা তো আমি বুঝেছি জানি, বা অন্য যারা বলছে তারা কি বলছে সেটা আগে শুনি। না না, এরকম ভাবে দেখলে চলবে না। তবে হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কপিল সিব্বলের প্রতি একটা আমাদের প্রধান বিচারপতির একটা অটুট একটা শ্রদ্ধা ভক্তি এসব আছে। অনেক কারণ তার থাকতে পারে, আমি জানি না, হয়তো কপিল সিব্বল সেরকম একেবারে হিমালয়ের মতো বড় বিচারপতি, আমরা সেরকম সব কিছু মনে করি না। তো হয়তো উনি মনে করেন, সেই জন্য উনি হয়তো সব কপিল সিব্বলকে বেশি শুনছেন। এর আগে আমি দেখেছি যে কপিল সিব্বলের কথাতে তিনি অনেক কাজ করেছেন, মানে সাবমিশন অনুযায়ী অনেক কাজ করেছেন। তার প্রমাণ আমি প্রমাণ না হলেও তার হদিশ আমি দিতে পারি, সেটা আমি ঢুকছি না এক্ষুনি। তো এখানে দেখুন, বিচারপতি কতক্ষণ কার কথা শুনবেন, কার কথা কাকে বলতে ডাকবেন, কাকে ডাকবেন না বলতে, সেটা তিনিই ঠিক করেন। আমি বলছি আরো একটা জিনিস বারবার বলার চেষ্টা করা হলো, এই যে চাদর পরিবর্তন, আমি দেখছিলাম আইনজীবী বলার চেষ্টা করছিলেন, তখন তিনি বলছেন সোশ্যাল মিডিয়ার কথা এখানে বলবেন। কে বলছেন? বিচারপতি বলছেন সোশ্যাল মিডিয়ার কথা বলবেন না বলতে তিনি কি বোঝেন আমি বুঝতে পারলাম না। চাদর পরিবর্তন তো হয়েছে, এটা তো অ্যাডমিটেড। সেটা বলতে পারেন যে সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রভাবিত হয়তো কোনো বিচারপতি বিচার করবেন না, তিনি দেখবেন পিটিশনে কি আছে, তিনি দেখবেন ডকুমেন্টে কি আছে, তিনি দেখবেন রিপোর্টে কি আছে, এইগুলো থেকে। না, কপিল সিব্বলের কাছে তো সেই ফ্যাক্ট শিটটা নেই, ফ্যাক্ট নেই। ফ্যাক্ট যদি না থাকে, উনি যত বড় আইনজীবী হন, তিনি তো যতই নাচন কন্দন করুন, তিনি তো দেখাতে পারবেন না ফ্যাক্টটা যদি না থাকে ওনার কাছে, ঠিক আছে? অথচ না, নথি দেখাতে পারলেন না, সেই জন্য প্রশ্ন উঠে গেল, এবং খুব খুব সিরিয়াস প্রশ্ন উঠলো যে এটা ছাড়া এটা হলো কি করে। কলকাতা পুলিশ কলকাতা রাজ্যের আইনজীবী একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন যে কলকাতা পুলিশে এই ঘটনাটা ঘটে না, এটা রাজ্য পুলিশে হয়। রাজ্য পুলিশে হয় মানে যদি নিয়ম থাকে সেটা কলকাতা পুলিশে কেন থাকবে না? কলকাতা আলাদা কি? কলকাতা কি পুলিশ ব্যবস্থার বাইরে? আমার ধারণা পুলিশ এখানে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে আইন আইন বিচারকদের, বিচারপতিদের, এবং এটা সহজেই জানা যাবে, এটা পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা দেখলেই পাওয়া যাবে। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিকেল 5টার মধ্যে আসতে হবে, উরবান ওয়ার্ডে যাওয়া চলবে না, আপনি সময় বেঁধে দিয়েছিলেন। এক্ষেত্রে দেখা গেল প্রধান বিচারপতি আজকে 5টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন যে তোমাদেরকে কাজে জয়েন করতে হবে, এরপর যদি রাজ্য সরকার কোন রকম ব্যবস্থা গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না, এরকম ভাবে তিনি বলেছেন কার্যত। দেখুন, আমার সময় বেঁধে দেওয়ার ব্যাপারটা ছিল যে বিকেল 5টার মধ্যে কেন্দ্রীয় সরকারি অফিসে ঢুকতে হবে, কারণ সেখানে মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে অফিসটা ছুটি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, অনেকে চলে যান, এই জন্য আমি বলেছিলাম 5টার কথা। আর আমাদের প্রধান বিচারপতি কেন বিকেল 5টার মধ্যে করতে হবে বলেছেন আমি জানি না, ঠিক আছে? কারণ এই জুনিয়র ডাক্তাররা তো সারাক্ষণই হসপিটালে থাকেন, ব্যাচ বাই ব্যাচ, এরা না থাকলে হসপিটাল চলেও না, তারা সহকারী এতে থাকেন। তো আমার মনে হয় এই ধরনের কথা যা বলা হয়েছে ভালো মনে করেছেন, বলেছেন, আর যাদের উদ্দেশ্যে বলেছেন তারা ডিসাইড করবেন যে তারা কেমন ভাবে কি করবেন না করবেন, সে কথা মান্য করবেন কি অমান্য করবেন। একই সাথে আমি আরো একটা প্রসঙ্গে যাব, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে পরিস্থিতি, একের পর এক আন্দোলন চলছে রীতিমতো, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না যে ওনার পদত্যাগ দাবি করছেন সবাই, গোটা মানে বঙ্গবাসী এই মুহূর্তে বলা চলে। উনি ভাবছেন, বুঝতে তো অবশ্যই পারছেন, কেন পাবেন না, ওনার কানে কি খবর আসছে না? কিন্তু উনি ভাবছেন এই সিচুয়েশনটাকে কোনোভাবে ম্যানেজ করে নেবো, পুজো এসে গেছে, পুজো টুজো দেখিয়ে, এই যে ক্লাবগুলোকে টাকা পয়সা দিয়েছি, পুজো টুজো দেখিয়ে মানুষের মনটা একটু অন্যরকম করে দেবো, তাহলেই এটা থেমে যাবে। কিন্তু যেটা উনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে যে এই মেয়েটির মৃত্যুকে, যেটা আমি প্রথমে বললাম, যে সারা পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের ব্যক্তিগত ক্ষতি হিসেবে ধরে নিয়েছে, এবং তার যথেষ্ট কারণ আছে। মানুষ মানসিকভাবে যে ধাক্কাটা খেয়েছে, সেই ধাক্কায় মতো এরকম ঘটনা পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষে কোথাও ঘটেছে বলে আমি জানি না। অনেক উন্নাও হাতাহাসের কথা বলছেন, কিন্তু তারা বলুন তো সেখানে একটা কর্মরতা ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে এইভাবে খুন করা হয়েছে নৃশংসভাবে। দেখুন, ডোনা গাঙ্গুলি বা ওনার স্বামী সৌরভ গাঙ্গুলি, এদের সম্বন্ধে
কোনো উত্তর দেওয়ার ইচ্ছে আমার নেই। যা খুশি তাই বলতে পারেন, উনি অনেক কিছুই বলতে পারেন। ওনার 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 কথা ধর্তব্যের মধ্যে আমি আনি না, ওনারা যা খুশি তাই বলতে পারেন। সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যে ইডি সমন করেছে, যে কলকাতায় জিজ্ঞাসাবাদে অনেক অসুবিধা হচ্ছে সেজন্য ইডি সমন করে দিল্লিতে ডেকেছে, সেটার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তার সমন রীতিমতো সুপ্রিম কোর্ট খারিজ করে দেন, যে তাকে দিল্লিতেই যেতে হবে। হ্যাঁ, ঠিকই করেছে। এটা অনেক আগেই করা উচিত ছিল, আদৌ দেওয়াই উচিত হয়েছিল বলে আমার মনে হয় না। এটা আমার ব্যক্তিগত মত, যে এই ধরনের প্রোটেকশন দেওয়ারই প্রয়োজন ছিল না। তো এখন কোনো কারণে সুপ্রিম কোর্টের মনে হয়েছে যে এটা উইথড্র করে নেওয়া দরকার, তো উইথড্র করে নিয়েছেন। এবার যদি তাকে ডাকে ইডি, তাহলে তিনি যাবেন, তাকে যেতে হবে, তিনি এড়াতে পারবেন না।